হ্যালো ফ্রেন্ডস, আলমা ম্যাটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ সংবিধানের সেরা 25টা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই 25টা প্রশ্ন সব থেকে বেশিবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে। এর মধ্যে তোমাদের কয়টা জানা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই প্রশ্নগুলো যারা পারবে না, ধরো অনেকেই আছে এমন যে কনস্টিটিউশন তেমন স্ট্রং নেই, তারা না পারলে পরে এমন কিছু ঘাবড়ে যাবার কারণ নেই। আমি ধীরে ধীরে আপডেট করব, রেগুলার ভিডিওগুলো দেখতে থাকো, এটুকুটাই রিকোয়েস্ট করব। শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কোন দেশ থেকে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা নেওয়া হয়েছে। এবার আমরা জানবো ডিপিএসপি কত নম্বর পার্টে রয়েছে। 4 নম্বর পার্টে বর্ণিত হয়েছে। এবার ধারাটা জানবো 36 থেকে 51, 36 থেকে 51তম ধারা পর্যন্ত ডিপিএসপি বর্ণিত হয়েছে। কত নম্বর পার্টে রয়েছে? 4 নম্বর পার্টে। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। চলো পরের প্রশ্ন দেখব। কত নম্বর ধারায় অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশনের বর্ণনা দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 280 নম্বর ধারায়। 280 বা 280তম ধারায় অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশনের বর্ণনা করা হয়েছে সংবিধানে। পরের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের ধারণা কে প্রথম উত্থাপন করেন? মানে প্রশ্নটা বলতে চাইছে ভারতের একটা নিজস্ব সংবিধান থাকবে, এই কনসেপ্টটা, এই ধারণাটা কে প্রথম নিয়ে এসেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রায়। সেই মানবেন্দ্রনাথ রায় যিনি সিপিআই বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন। চলো পরের প্রশ্ন দেখব। সংবিধানের মৌলিক অধিকারের অভিভাবক কে? মানে এই প্রশ্নটা বলতে চাইছে যে আমাদের সংবিধান আমাদেরকে অনেকগুলো মৌলিক অধিকার দিয়েছে। সেই মৌলিক অধিকার যদি খর্ব হয় তাহলে পরে সেটা রক্ষণাবেক্ষণ কে করবে? সঠিক উত্তর হয়ে যাবে কোর্ট বা বিচার ব্যবস্থা সেইটা রক্ষণাবেক্ষণ করবে। চলো পরের প্রশ্ন দেখব। কত নম্বর ধারাকে বি.আর. আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল বলে সম্বোধন করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে ধারা 32। 32 নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল বলে আখ্যা দিয়েছেন কে? বি.আর. আম্বেদকর। এবার ধারা 32-এ কী রয়েছে? কনস্টিটিউশনাল রেমেডিজ। কনস্টিটিউশনাল রেমেডিজ এখানে বর্ণনা করা হয়েছে। এর মধ্যে কি রয়েছে? 5টা রিট জারি করা হয়েছে। 5টা রিটস জারি করা হয়েছে। এই 5টা রিটস কী কী অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব আমরা। আপাতত এইটুকুটাই জেনে রেখো যে 32 নম্বর ধারাতে 5টা রিট জারি করা হয়েছে, যাকে কনস্টিটিউশনাল রেমেডিজ বলা হয়। এবং এই 32 নম্বর ধারাকে এই জন্যে সংবিধানের হৃদয় ও আত্মা বলে আখ্যায়িত করেছেন বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন দেখব, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? সঠিক উত্তর হয়ে যাবে 35। মানে কেউ যদি রাষ্ট্রপতির যে ভোট, রাষ্ট্রপতি হওয়ার জন্য যে ভোট, তাতে যদি দাঁড়াতে যায় তাহলে পরে তাকে 35 বছরের মিনিমাম হতে হবে। এবার দেখব যে বাকিগুলোর ক্ষেত্রে বয়সটা আমরা একটু জেনে নেব। এই প্রথম দেখো 25 যেটা রয়েছে সেটা হলো লোকসভা, বিধানসভা, তারপর গ্রাম পঞ্চায়েত, জিপি লিখলাম, আর তার সাথে মিউনিসিপ্যালিটি। লোকসভা, বিধানসভা, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এই 4টের ক্ষেত্রে যদি ভোট হয় তাহলে মিনিমাম এজ দরকার 25। এবার 30 বছর এজ, 30 বছর এজ কোন ক্ষেত্রে দরকার? 30 বছর এজ লাগবে রাজ্যসভার যদি ভোটে দাঁড়াতে যায়, রাজ্যসভা, তাহলে পরে এজ হতে হবে, মানে বয়স হতে হবে 30 বছর। তাহলে কি কি বললাম? লোকসভা, বিধানসভা, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটির ভোটে দাঁড়াতে গেলে 25 বছর, রাজ্যসভার ভোটে দাঁড়াতে গেলে 30 বছর, আর রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির ভোটে দাঁড়াতে গেলে 35 বছর বয়স দরকার। পরের প্রশ্ন দেখব, ভারতের পার্লামেন্ট কোনটি নিয়ে গঠিত? খুব ভালো প্রশ্ন। ভারতের পার্লামেন্ট কী কী নিয়ে গঠিত? আমরা বেশিরভাগ ক্ষেত্রে লোকসভা, রাজ্যসভা নিয়ে গঠিত বলে মেরে দিয়ে চলে আসি, কিন্তু এই যখন ট্রিক করি বা কোনো উত্তর করি, এর মধ্যেই কিন্তু যেগুলো ওই ধরনের মানে খুব সহজে ভুল করার সম্ভাবনা থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু এই ধরনের সহজ প্রশ্ন কিন্তু ভুল করিয়ে দেওয়ার চান্স থাকে।
ভারতের পার্লামেন্ট গঠিত হয় লোকসভা, রাজ্যসভা আর রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে কিন্তু বাদ দিলে হবে না, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা এই তিনটে নিয়ে আমাদের ভারতের পার্লামেন্ট গঠিত। এবার দেখো এটা কত নম্বর ধারাতে বর্ণিত হয়েছে, ধারাটাও একটু জেনে রাখতে হবে। ধারাটা হলো 79, 79 নম্বর ধারাতে ভারতের পার্লামেন্ট সম্বন্ধে বর্ণিত হয়েছে, 79। চলো পরের প্রশ্ন দেখব। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এখান থেকে দুটো প্রশ্ন হয়, একটা ভারতের সংবিধান কবে গৃহীত হয় আর ভারতের সংবিধান কবে কার্যকরী হয়, কবে লাগু করা হয়। এই দুটোই প্রশ্ন। একবার কবে গৃহীত হলো মানে কবে গ্রহণ করা হলো, ঠিক আছে, কনস্টিটিউশন রেডি, এইটা কবে বলা হলো, আর এই দিন থেকে কনস্টিটিউশন আমাদের চালু করা হবে এইটা। এবার যেটা আমাদের প্রশ্ন, এখানে প্রশ্ন রয়েছে কবে গৃহীত হয়, সঠিক উত্তর হয়ে যাবে 26শে নভেম্বর 1949 সালে। 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়। এবার 26শে জানুয়ারি 1950 সালে ওইটা কার্যকরী হয়, ভারতের সংবিধান কার্যকরী হয়। ঠিক, চলো পরের প্রশ্ন দেখব। ভারতীয় খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতীয় খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, ইংরেজিতে একে বলা হয় ড্রাফটিং কমিটি, এর চেয়ারম্যান কে ছিলেন? B.R. আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর, ইনি ছিলেন খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। চলো পরের প্রশ্ন দেখব। হ্যাঁ, ড্রাফটিং কমিটি থেকে আরেকটা প্রশ্ন আসে যে ড্রাফটিং কমিটিতে সদস্য সংখ্যা কত? 6+1, একজন চেয়ারম্যান আর 6জন আদার্স মেম্বার, মানে টোটাল 7জন খসড়া কমিটির মেম্বার। পরের প্রশ্ন হলো মন্ডল কমিশন নিম্নোক্ত কোন ক্ষেত্রটির সাথে যুক্ত? মন্ডল কমিশন ওবিসি স্ট্যাটাসের ওপর জড়িত, মানে ওবিসিদের স্ট্যাটাস কী দেওয়া হবে, কোন কোন ক্ষেত্র নিয়ে ওবিসি যে কমিউনিটিটা গঠন করা হবে তাদেরকে আলাদা স্ট্যাটাস দেওয়া হবে, সেইটার পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছিল মন্ডল কমিশন। খুব ভালো প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন হলো ধারা 370 কোন রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য ছিল? সঠিক উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর এই রাজ্যের জন্যে ধারা 370 প্রযোজ্য ছিল। কবে এটাকে স্ক্র্যাপ করে দেওয়া হয় বা সরিয়ে দেওয়া হয়, কবে অ্যাবলিশ করে দেওয়া হয়, এটা উত্তর হয়ে যাবে তাহলে 31শে অক্টোবর 2019। এই ডেটটা অবশ্যই মনে রাখবে, 31শে অক্টোবর 2019 তারিখে ধারা 370কে হটিয়ে দেওয়া হয়েছে। চলো পরের প্রশ্ন। ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। ভারতবর্ষের নির্বাচন কমিশন কত নম্বর ধারাতে বর্ণিত হয়েছে? 324 নম্বর ধারাতে বর্ণিত হয়েছে নির্বাচন কমিশন। প্রথম নির্বাচন কমিশনার কে? সুকুমার সেন। ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে? এটা তোমাদের আজকের হোমওয়ার্ক কি? তাহলে বর্তমান নির্বাচন কমিশনার কে রয়েছে, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক, যেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো পরের প্রশ্ন দেখব। নীতি আয়োগ হলো একটি স্ট্যাটুটারি বডি, থিঙ্ক ট্যাঙ্ক, এনজিও, কনস্টিটিউশনাল বডি। সঠিক উত্তর হয়ে যাবে থিঙ্ক ট্যাঙ্ক। নীতি আয়োগ একটা থিঙ্ক ট্যাঙ্ক, এটা কোনো কনস্টিটিউশনাল বডি নয়, এটা স্ট্যাটুটরি বডি নয়। দেখো এই দুটো টার্ম একটু অনেকের মধ্যে জড়িয়ে যায়, ব্যাপারটা আমি বলে দিই। কনস্টিটিউশনাল বডি বা সাংবিধানিক সংগঠন হতে হলে কী হবে? সংবিধানে যখন সংবিধান তৈরি হয়েছিল তখন যদি কোনো সংগঠনের বা কোনো কমিটির যদি বর্ণনা থেকে থাকে তাহলে সেটা হলো কনস্টিটিউশনাল বডি। আর যদি সংবিধানে বর্ণিত নেই কিন্তু পরে পার্লামেন্টে পাস করিয়ে নিয়ে আসা হয় তাহলে সেটা হলো স্ট্যাটুটরি বডি। ঠিক, এই দুটোর মধ্যে এটাই পার্থক্য। এবার এই দুটোর মধ্যে কোনোটাই নয়। নীতি আয়োগ হলো একটা থিঙ্ক ট্যাঙ্ক। নীতি আয়োগের চেয়ারম্যানকে? নীতি আয়োগের চেয়ারম্যান হলো প্রাইম মিনিস্টার, আমাদের পিএম, বর্তমান পিএম রয়েছেন নরেন্দ্র মোদী, তিনি নীতি আয়োগের চেয়ারম্যান। এবার ভাইস চেয়ারম্যানকে, সেটা অনেক সময় প্রশ্ন আসে। ভাইস চেয়ারম্যান হলেন রাজীব কুমার। ঠিক, আর একটা আসে প্রশ্ন, সিইও কে? বর্তমানে সিইও রয়েছেন অমিতাভ কান্ত। ঠিক, এবার নীতি আয়োগ কবে চালু হয়েছিল সেটাও জেনে নাও। 1 জানুয়ারি 2015।
জানুয়ারি 2015-তে তৈরি হয়েছিল নীতি আয়োগ। নীতি আয়োগের চেয়ারম্যান হলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ভাইস চেয়ারম্যান হলেন রাজীব কুমার, সিইও হলেন অমিতাভ কান্ত। চলো পরের প্রশ্ন দেখব। বর্তমানে কয়টি রাজ্যে বিধান পরিষদ, বিধানসভা আর বিধান পরিষদ দুটো রয়েছে? লেজিসলেটিভ অ্যাসেম্বলি হলো বিধানসভা আর লেজিসলেটিভ কাউন্সিল এটা হলো বিধান পরিষদ। বর্তমানে ভারতবর্ষে 6টা রাজ্যে বিধান পরিষদ চালু আছে। এবার 6টা রাজ্য কী কী সেটা একটু জেনে রাখতে হবে। দেখো 6টা রাজ্যের মধ্যে মহারাষ্ট্র, মহা লিখে রেখে দিলাম। এবার মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, এপি, তার সাথে হলো তেলেঙ্গানা। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইউপি, বিহার, আচ্ছা বিহার, আর একটা রয়েছে কর্ণাটকা। তাহলে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইউপি, বিহার আর কর্ণাটক এই 6টা রাজ্যে বিধান পরিষদ এখনও কার্যকরী রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের একসময় ছিল বিধান পরিষদ, কিন্তু বর্তমানে নেই। এটা 1969 সালে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। চলো পরের প্রশ্ন দেখব। বর্তমানে ভারতের লোকপালের চেয়ারম্যান কে রয়েছেন? লোকপালের চেয়ারম্যান রয়েছেন পিনাকি চন্দ্র ঘোষ। পিনাকি চন্দ্র ঘোষ বর্তমানে ভারতের লোকপালের চেয়ারম্যান রয়েছেন বা লোকপাল রয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর প্রাপ্ত কাল কত? মানে অবসর করার জন্যে, রিটায়ারমেন্ট হওয়ার জন্য এজ কত দরকার? সঠিক উত্তর হয়ে যাবে 65 বছর। দেখো প্রথম যেটা অপশান রয়েছে 62, এই 62টা হলো হাইকোর্ট। হাইকোর্টের যদি বিচারপতি হয় তাহলে তার অবসর বা রিটায়ারমেন্ট এজ হলো 62 বছর, আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সেটা হবে 65 বছর। চলো পরের প্রশ্ন। ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হলো ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য। এবার অন্ধ্রপ্রদেশ কবে তৈরি হয়েছিল? 1 অক্টোবর 1953 সালে। 1953 সালের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম ভাষার ভিত্তিতে তৈরি হলো। চলো পরের প্রশ্ন দেখব। বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা 28 + 8, 28টা রাজ্য রয়েছে আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। দেখো প্রথমে ছিল 29টা আমাদের রাজ্য ছিল এবং 7টা কেন্দ্রশাসিত প্রদেশ ছিল। এই 29 থেকে জম্মু কাশ্মীরকে সরিয়ে দেওয়া হলো। কি করা হলো? জম্মু কাশ্মীরকে দুটো অংশে ভেঙে দেওয়া হলো, জম্মু কাশ্মীর আর লাদাখ, এবং এই দুটোকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হলো। তাহলে প্রথমে ছিল 29টা থেকে একটা বিয়োগ হয়ে গেল, তার মানে রাজ্য সংখ্যা হয়ে গেল 28। এবার কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে কি হলো? প্রথমে ছিল 7টা প্লাস জম্মু কাশ্মীর আর লাদাখ দুটো যোগ হলো, কিন্তু এখান থেকে আর একটা বিয়োগ হয়েছে। কি বিয়োগ হয়েছে? দেখো দমন ও দিউ আর দাদরা ও নগর হাভেলি বলে দুটো কেন্দ্রশাসিত প্রদেশ ছিল, সেই দুটোকে একসাথে মার্জ করে দেওয়া হলো। তাহলে কি দুটো থেকে একটা হলো, মানে একটা কমে গেল। তাহলে 7 + 2 - 1, 9টা থেকে একটা কমলে পরে হয় 8টা। তাহলে বর্তমানে রাজ্য হলো 28টা আর কেন্দ্রশাসিত অঞ্চল হলো 8টা। চলো পরের প্রশ্ন দেখব। পার্লামেন্টের পরপর দুটি সভার মধ্যবর্তী সময়কাল কত? পার্লামেন্টের পরপর দুটি সভার মধ্যবর্তী সর্বাধিক সময়কাল হলো 6 মাস। 6 মাসের মধ্যে একটা সভা শেষ হওয়ার 6 মাসের মধ্যে আর একটা সভা অবশ্যই করতে হবে। বছরে 3টে সভা বা সেশন হয় এবং একটা থেকে আরেকটার সেশনের মধ্যে 6 মাসের বেশি সময়কাল দেওয়া যাবে না, তাহলে পরে কিন্তু সেই লোকসভা হোক কিংবা বিধানসভা হোক ভেঙে দেওয়া হবে। রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দেবে আর রাজ্যপাল বিধানসভা ভেঙে দেবে যদি 6 মাসের বেশি সেশনের দৈর্ঘ্য হয়ে যায়। চলো পরের প্রশ্ন দেখব। রাজ্যসভার চেয়ারম্যান কে হবেন? সঠিক উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতি। দেখো যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনিই রাজ্যসভার চেয়ারম্যান হবেন। লোকসভার ক্ষেত্রে চেয়ারম্যান অ্যাকচুয়ালি কে হয়? চেয়ারম্যান তো নয়, সেটাকে স্পিকার বলা হয়। স্পিকারকে
মানে তার জন্য ভোটাভুটি হয় এবং ভোটের মাধ্যমে তাকে ইলেক্ট করা হয়। কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যানের জন্য কোনো ইলেকশন হয় না, সেটা যিনি উপরাষ্ট্রপতি থাকবেন তিনি রাজ্যসভার চেয়ারম্যান থাকবেন, যে কারণে রাষ্ট্রপতিকে বলা হয় এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, উপরাষ্ট্রপতিকে বলা হয়। আইনের চোখে সকলে সমান, ইকুয়ালিটি বিফোর ল, টার্মটা ভুলে গেছিলাম, দুটো টার্ম আছে, একটা ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সকলে সমান, এই ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেন। আর একটা যে টার্মটা বললাম আমি, ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটা তো ইকুয়ালিটি অফ ল হয়ে গেল, ইকুয়ালিটি বিফোর ল। আরেকটা রয়েছে ইকুয়াল প্রোটেকশন অফ ল, সেইটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। হ্যাঁ দেখো, এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাহলে কি নিয়েছি? ইকুয়াল প্রোটেকশন অফ ল। আর এই আইনের চোখে সকলে সমান, এটা হলো ইকুয়ালিটি বিফোর ল। ঠিক আছে, তাহলে ইকুয়ালিটি বিফোর ল আমরা পেলাম ব্রিটেন থেকে, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল পেলাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। পরের প্রশ্ন দেখব, আজ পর্যন্ত কতবার ভারতের জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 3 বার। এবার 3 বারের সালটা জানতে হবে। 1962 সালে, 1962 সালে প্রথমবার জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন একবার, আর পরপর দুটো যেটা হয়েছিল 1971 সালে একটা, আর একটা 1975 সালে, দুটোর ক্ষেত্রেই কিন্তু ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে 1962 সালে যখন প্রথমবার জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি চালু হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, এবং 1972 আর 1971 এবং 1975 সালে যখন জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি চালু হয়, জারি করা হয়, তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এবার এই জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর ধারাতে রয়েছে? ধারাটা আমাদেরকে জানতে হবে, অবশ্যই জানতে হবে। 352 নম্বর ধারাতে বর্ণনা করা হয়েছে ন্যাশনাল এমার্জেন্সি। পরের প্রশ্ন দেখব, কত নম্বর সংবিধান সংশোধনীতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়? দেখো, আজ পর্যন্ত একবারই ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, প্রথমে যে অংশটা থাকে মুখবন্ধ বা প্রস্তাবনা, সেইটা একবারই সেটাকে সংশোধন করা হয়েছে। সেই প্রস্তাবনা বা প্রিয়াম্বল কত নম্বর সংবিধান সংশোধনে? 42তম সংবিধান সংশোধনে চেঞ্জ করা হয়েছে। এবার 42তম সংশোধনটা কত সালে হয়েছে সেটা জানতে হবে। 1976 সালে হয়েছে। 1976 সালে যে 42তম সংবিধান সংশোধন হলো, একে মিনি কনস্টিটিউশনও বলা হয়, মিনি কনস্টিটিউশন। ঠিক, চল পরের প্রশ্ন দেখব। সংবিধানের কোন পার্টে মৌলিক অধিকারগুলি বর্ণিত হয়েছে? মৌলিক অধিকার আমাদের প্রথমে ধারাটা জানতে হবে। প্রথমে মৌলিক অধিকারের ধারা হলো 14 থেকে 35। 14 থেকে 35 এই অংশটা আমাদের মৌলিক অধিকারের ধারা। এই ধারাটা কত নম্বর পার্টে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 3rd নম্বর পার্টে। 3 নম্বর পার্টে রয়েছে মৌলিক অধিকার। চলো পরের প্রশ্ন দেখব। এটাই আজকে লাস্ট প্রশ্ন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের লাস্ট প্রশ্ন হলো, ভোট দেওয়ার ন্যূনতম বয়স কত? ভোট দেওয়ার ন্যূনতম বয়স বর্তমানে হলো 18 বছর। একটা সময় ছিল যখন ভোট দেওয়ার ন্যূনতম বয়স ছিল 21 বছর। এটাকে বলা হয় অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। ঠিক আছে, আমরা ভোট দিই কত নম্বর ধারাতে? আমাদের ভোট দেওয়ার যে অধিকার সেটা কত নম্বর ধারাতে বর্ণিত হয়েছে? 326, একটু প্রবলেম হচ্ছে। 326 নম্বর ধারাতে আমাদের ভোট দেওয়ার অধিকারের কথা বর্ণনা করা হয়েছে। এবার দেখো, এই ভোট দেওয়ার বললাম একটা সময় 21 বছরে করা হতো এবং সেখান থেকে করে নেওয়া হয়েছে 18 বছর। কত নম্বর সংবিধান সংশোধন? 61তম
সংবিধান সংশোধন সালটা কত? 1988 সাল। এই 61তম, এটা অবশ্যই মনে রাখো, সালটা অতটা ইম্পর্টেন্ট নয়, মনে রাখতে পারলে ভালো। কিন্তু 61তম সংবিধান সংশোধনে আমাদের ভোটাধিকার বয়স 21 বছর থেকে 18 বছরে করে দেওয়া হয়েছে। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।